ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমার। শুক্রবার পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয় বলে জানা যায়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। ভূমিকম্পের এতটাই তীব্রতা ছিল যে কম্পন প্রায় 900 কিলোমিটার দূরে ব্যাংককেও কাঁপিয়ে দেয়। 28শে মার্চ 7.7 এবং 6.4 মাত্রার দুটি ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে। কয়েক সেকেন্ডে একটা দেশকে কিভাবে দুমড়ে মুচড়ে শেষ করে দেওয়া যায় তা দেখিয়ে দিল শতকের অন্যতম ভয়াবহ এক ভূমিকম্প। ভূমিকম্প এতটাই ভয়াবহ ছিল যে কলকাতাতেও মৃদু কম্পন টের পাওয়া যায়, আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে প্রত্যেকে। ভূমিকম্পের মাত্রা বেশি হলে তিলোত্তমাকে কেউ বাঁচাতে পারবে না। উত্তর ভারতে যদি কম্পন হয় তাহলে কি বাংলা বা কলকাতা রেহাই পাবে? ভূ বিশেষজ্ঞরা বলছেন একেবারেই নয়, চরম বিপর্যয় নেমে আসতে পারে। কলকাতার নিচে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর বিপদ। কলকাতার মাটির তলা দিয়ে একটা ফল্ট লাইন গেছে, যার নাম ইয়োসিন হিঞ্জ। এই ফল্ট লাইনটা উত্তর পূর্ব ভারতে গিয়ে আরেকটা ফল্ট লাইনের সঙ্গে যুক্ত হয়েছে, তার নাম ডাউকি ফল্ট। আন্দামানে ভূমিকম্প হলে তার প্রভাব পড়ে কলকাতায়, বঙ্গোপসাগরে, নেপালে, সিকিমে। উত্তর পূর্ব ভারতে ভূমিকম্পে কলকাতায় কাঁপছে। কলকাতার মাটির তলায় অসংখ্য ফল্ট লাইনে কোনো না কোনো রকম ভাবে কম্পনটাকে কলকাতায় টেনে নিয়ে আসছে। 2013 আগে কলকাতায় এত ভূমিকম্প হতো না। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম ভূবিজ্ঞানী সুজিব করের সঙ্গে। তিনি কি বলছেন শোনাব আপনাদের। কলকাতাতে বসেও আমরা বারবার নড়ে ওঠা অনুভব করছি, কম্পন অনুভব করছি। তাহলে কি কলকাতাও কেঁপে উঠবে আর কিছুদিনের মধ্যেই? এই গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সুজিব কর। সরাসরি আপনাকে আজ তাক বাংলায় স্বাগত। আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, ভূমিকম্প এখন অত্যন্ত বেড়ে গেছে আমরা বলতে পারি, কারণ প্রায় সময় খবরের শিরোনামে ভূমিকম্প, এবং সদ্য তো মায়ানমারের ঘটনা আমরা দেখতে পেলাম। তার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে যেভাবে ব্যাংকককে আমরা নড়ে উঠতে দেখেছি, ঠিক তার প্রভাব ভারত, বাংলাদেশ সর্বত্র পড়েছে। সেখানে দাঁড়িয়ে কলকাতার এই মুহূর্তে যদি আমরা বলি পরিস্থিতি, তাহলে সেই কলকাতার পরিস্থিতি কতটা ভয়াবহ? দেখুন, আসলে একটা যদি ছোট্ট বিষয়টা বলি কালকের ভূমিকম্পটা নিয়ে, তাহলে কলকাতার পরিস্থিতিটা অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। কলকাতার মাটির তলা দিয়ে একটা ফল্ট লাইন গেছে। এই ফল্ট লাইনটার নাম হচ্ছে ইয়োসিন হিঞ্জ। এই ফল্ট লাইনটা উত্তর পূর্ব ভারতে গিয়ে আর একটা ফল্ট লাইনের সঙ্গে যুক্ত হয়েছে, তার নাম হচ্ছে ডাউকি ফল্ট। কালকে যেখানে ভূমিকম্পটা হয়েছে সেটা হচ্ছে এই ডাউকি ফল্ট এবং হিমালয়ান যে মার্জিন ফল্ট, এই দুটো ফল্ট এসে যে বিন্দুতে মিলিত হয়েছে, বিন্দুটা মোটামুটিভাবে মান্দালায় থেকে 13 কিলোমিটার নর্থ ইস্ট। একদম এই পয়েন্টেই কালকে ভূমিকম্পের উপকেন্দ্রটা ছিল। এবং ভূমিকম্প সংঘটিত হবার পর কি হয়েছিল তাহলেই বোঝা যাবে যে ভূমিকম্প সংঘটিত হওয়ার পরে এই কম্পনটা ডাউকি ফল্ট হয়ে ইয়োসিন হিঞ্জ হয়ে কলকাতাতে এসে পৌঁছেছে। আরেকটা কি হয়েছে, হিমালয়ান ফল্ট দিয়ে হিমালয়ের বিস্তীর্ণ অঞ্চলের কম্পনটা ছড়িয়ে পড়েছে। আরেকটা হয়েছে ইন্দো অস্ট্রেলিয়ান যে প্লেট, সেই প্লেটের সীমান্তবর্তী যে চ্যুতি রেখা, তার সাথে এই হিমালয়ান ফল্টের সংযোগ আছে। সেই রেখা বরাবর এটা চলে গেছে ব্যাংকক পর্যন্ত। সুতরাং বিষয়টা বুঝতে পারছেন যে টোটাল যে এলাকাটার মধ্যে এটা ছড়িয়ে পড়েছে আর্থকোয়েকটা, টোটালটাই কিন্তু অসংখ্য ফল্ট লাইনের একটা জালের মতো, প্রত্যেকের সাথে ইন্টারলিঙ্কড এবং কানেক্টেড। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে কয়েকদিন আগেই আন্দামানে ভূমিকম্প হলো, কলকাতাতে তার ইম্প্যাক্ট পেয়েছি আমরা। বঙ্গোপসাগরে ভূমিকম্প হলো, কলকাতায় ইম্প্যাক্ট পেয়েছি। এর আগে নেপালের ভূমিকম্প হয়েছে, কলকাতায় ইম্প্যাক্ট পেয়েছি। আমাদের সিকিমে ভূমিকম্পে কলকাতা কেঁপেছে, উত্তর পূর্ব ভারতের ভূমিকম্পে কলকাতা কেঁপেছে, এবং উত্তর পূর্ব ভারতের শিলং মালভূমি অঞ্চলে কম্পনে কলকাতা কেঁপেছে। অর্থাৎ কলকাতার এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার মাটির তলায় অসংখ্য এরকম ফল্ট লাইন, এবং এই সমস্ত ফল্ট লাইনগুলো কোনো না কোনোভাবে এই কম্পনটাকে ক্যারি করে নিয়ে আসছে কলকাতার মাটির তলায়। 2013 আগে যদি খেয়াল করেন তাহলে কিন্তু কলকাতাতে এত ভূমিকম্প আমরা দেখতাম না, এবং আমরা অনেকটা নিশ্চিন্ত ছিলাম। তার কারণ হচ্ছে গঙ্গা নদী বাহিত পলিরাশি দিয়ে কলকাতা
অঞ্চলটা তৈরি, এবং এটা অনেকটা যেটা হয়, এটা কি শকটাকে অ্যাবজর্ভ করে মাটিটাকে, কারণ কোমল পলিরাশি, একদম নবীন পলিরাশি, মাত্র 2,500-3,000 বছরের মধ্যে এই অঞ্চলের ভূমিভাগটা তৈরি হয়েছে। কিন্তু সমস্যাটা হলো দীর্ঘদিন যাবৎ যে সমস্ত ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস হয়েছে কলকাতায় বা তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে, তাতে হয়েছে কি আমরা কিন্তু কখনোই ভাবিনি যে কলকাতার মাটি ঠিক কতটা লোড নিতে পারে এবং কলকাতার মাটিতে কি কি হতে পারে সেই বিষয়গুলোকে আমরা খুব একটা স্টাডি করিনি। কিন্তু যেমন ধরুন এখনও আমাদের যে বাড়ি ঘর ইত্যাদি প্ল্যান স্যাংশন হয়, এত ফিট রাস্তা, তার মানে এত তলা বিল্ডিং বানানো যাবে, কিন্তু আমি একবারও ভাবলাম না যে সেই যে রাস্তাটা তার তলাতে অ্যাকচুয়ালি আছে কি, বা যেখানে আমি বিল্ডিংটাকে বানাবো সেই বিল্ডিংটার তলাতে অ্যাকচুয়ালি কি আছে, সেটা কতটা ফাঁপা না একটা সলিড ল্যান্ড। আমি কিন্তু সেটা ভাবছি না, আমি ওপরের থেকে জমিটা থেকে দেখছি এবং আমি একটা তার মতো করে পরিকল্পনা করছি। আপনারা কয়েকদিন আগে দেখেছেন কলকাতার বাড়িঘর হেলে পড়েছে। এবারে এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আমাদের ভুল কিছু পরিকল্পনা এবং বেশ কিছু ভুল পদক্ষেপও। তার কারণ হচ্ছে এখনও দেখবেন আপনারা কলকাতার যতগুলো মাল্টি স্টোরেড বিল্ডিং আছে তারা অধিকাংশই জলকে পাম্প করে মাটির থেকে তোলে। বেসিক্যালি এই যে অ্যাক্টিভিটিসগুলো, এগুলো কিন্তু বেসিক্যালি সুইসাইডাল, মানে যেন আত্মহননের পথ। অর্থাৎ আমি আমার কবরকে আমি খুব সুন্দর হাতে নিজের হাতে বানাচ্ছি যে আমি এখানে আলটিমেটলি এখানে মাটির তলায় যাব। যত আমরা এইভাবে বিষয়গুলোকে করছি তত দ্রুত গতিতে কলকাতার মাটি কিন্তু তার ব্যালেন্সটাকে হারাচ্ছে, এবং যত তার ব্যালেন্সটাকে হারাচ্ছে তত মাটি দুর্বল হয়ে পড়ছে। আপনারা জানেন ভালো করে যে কিছুদিন আগে একটা কনস্ট্রাকশন করা হয়েছে, ভাগীরথী হুগলি নদীর তলদেশ দিয়ে মেট্রো রেলকে চালানো হচ্ছে। এবারে যে এক্ষুনি যে কথাটা বলছিলাম যে ফল্ট লাইন, চ্যুতিরেখা, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইয়োশিন হিঞ্জ, একটা দীর্ঘ চ্যুতিরেখা। এটা কারোর কাছে অজানা নেই, ভূতাত্ত্বিকভাবে কিন্তু এটা আছে, আমরা সবাই জানি। এবং এটা আছে একদম ভারতের দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত। এই রকম একটা অ্যাক্টিভ ফল্ট লাইনকে, যেটা শুধুমাত্র পলির চাপে স্টেবল কন্ডিশনে ছিল, সেটাকে আমি কিন্তু কেটে ফেললাম, আমি পলিটাকে কাটলাম। কাটার ফলে সেই যে লাইনটা, সেই ফল্ট লাইনটা, সেটা ন্যাচারালি দুর্বল হয়ে গেল। ঠিক একইভাবে কলকাতার মাটির যে ক্যারিং ক্যাপাসিটি বা যে বহন করার ক্ষমতা, সেটা তো আমি স্টাডি করছি না। বউবাজার যে মেট্রো রেল, সেটা আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে পড়ে আছে, আপনারা বউবাজারের ক্ষেত্রে দেখেছেন অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে। আমরা ঠিক এই ক্যারিং ক্যাপাসিটিকে যদি স্টাডি না করা হয় প্রপারলি, তাহলে কি হচ্ছে, আমরা কলকাতার বিভিন্ন অঞ্চলে কোথাও 42 তলা, কোথাও 64 তলা, কোথাও 20 তলা, কোথাও 25 তলা এই যে বানাচ্ছি, আমি কিন্তু কোনোদিনও স্টাডি করিনি যে কলকাতা এটাকে হোল্ড করতে পারবে কিনা, নিতে পারবে কিনা। এখন এর ফলে যেটা হচ্ছে, তাতে হচ্ছে এটা কি, যে কলকাতার যে সামগ্রিক যে ব্যালেন্সটা, যেটাকে বলা হয় সমস্থিতি স্থাপকতা বা আইসোস্ট্যাসি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি টোটালটা নষ্ট হয়ে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।